সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি তোমাদের সাথে আছি সুশান্ত কুমার বারোই, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান, চিত্রা মহিলা ডিগ্রি কলেজ, তেরোখাদা, খুলনা। গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের 10ম অধ্যায় থেকে প্রতিবন্ধী সম্পর্কে আমি গত ক্লাসে আলোচনা করেছি। আজ আলোচনা করব দুর্নীতি সম্পর্কে। দুর্নীতির ধারণা, অর্থ সংজ্ঞা, দুর্নীতির কারণ, দুর্নীতি প্রতিরোধের উপায় সম্পর্কে আমি আলোচনা করব। প্রথমে আমাদের জানা প্রয়োজন দুর্নীতি কি। দুর্নীতি একটি মারাত্মক সামাজিক ব্যাধি। সাধারণভাবে দুর্নীতি বলতে ঘুষ লেনদেন, প্রতারণা, স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহার ইত্যাদিকে বোঝায়। সাম্প্রতিককালে দুর্নীতি বিষয়টি সমগ্র বিশ্বের একটি বহুল আলোচিত বিষয়। দুর্নীতির কারণে পৃথিবীর অনেক রাষ্ট্রে সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়েছে এবং হচ্ছে। তবে দুর্নীতির বিষয়টি নিয়ে অতীতেও আলোচনা ছিল। কৌটিল্য প্রায় 2000 বছর আগে তার অর্থশাস্ত্রে দুর্নীতি নিয়ে আলোচনা করেছিলেন। এছাড়াও শেক্সপিয়ার, অর্থাৎ বিখ্যাত ইংরেজ কবি শেক্সপিয়ার, তার অনেক নাটকে দুর্নীতির বিষয়টি তুলে ধরেছেন। তবে দুর্নীতির বিষয়টি বর্তমান সময়ে সবাইকে সবথেকে বেশি ভাবিয়ে তুলেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল মনে করে সমকালীন বিশ্বের অন্যতম বড় চ্যালেঞ্জ হচ্ছে দুর্নীতি। এটি সুশাসনকে দুর্বল করে, সরকারের নীতিসমূহকে কলুষিত করে, সম্পদের অসম বন্টন ঘটায় এবং বেসরকারি খাতকে, বিশেষ করে দরিদ্র জনগণের দুর্ভোগ বাড়ায়। দুর্নীতি শব্দটি ইংরেজি প্রতিশব্দ হল কারাপশন। দুর্নীতি শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কারাপশন। CORRUPTION। এটি একটি প্রশ্ন যে দুর্নীতির ইংরেজি প্রতিশব্দ কি? কারাপশন। কারাপশন বানানটা হচ্ছে CORRUPTION। এই কারাপশন শব্দটি আসছে ল্যাটিন শব্দ। ল্যাটিন শব্দ CORRUPTUS, অর্থাৎ কারাপ্টাস থেকে। তাহলে
দুর্নীতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কারাপশন। কারাপশন শব্দটি ল্যাটিন শব্দ কারাপ্টাস থেকে এসেছে, যার অর্থ ধ্বংস বা ক্ষতি সাধন। তাহলে কারাপ্টাস শব্দের অর্থ হচ্ছে ধ্বংস বা ক্ষতি সাধন। আমরা জানি যে দুর্নীতি একটি নেতিবাচক শব্দ। আবিধানিক অর্থে দুর্নীতি হলো নীতি বিরুদ্ধ আচরণ। অক্সফোর্ড ডিকশনারিতে বলা হয়েছে দুর্নীতি অর্থ অস্বাভাবিক উপায়ে কোনো কিছু করা। তাহলে অক্সফোর্ড ডিকশনারিতে বলা হয়েছে যে দুর্নীতি অর্থ হচ্ছে অস্বাভাবিক উপায়ে কোনো কিছু করা। সোশ্যাল ওয়ার্ক ডিকশনারিতে দুর্নীতির সংজ্ঞা দিতে গিয়ে বলা হয়েছে রাজনৈতিক ও সরকারি প্রশাসনের ঘুষ, বল প্রয়োগ, ভয় প্রদর্শন, প্রভাব বিস্তার, ব্যক্তি বিশেষকে বিশেষ সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে ক্ষমতার অপব্যবহার এবং এসবের মাধ্যমে ব্যক্তিগত সুবিধা গ্রহণকেই দুর্নীতি বলে। জাতিসংঘ প্রণীত ম্যানুয়াল অন অ্যান্টি কারাপশন পলিসিতে বলা হয়েছে, তাহলে বলছে জাতিসংঘ প্রণীত ম্যানুয়াল অন অ্যান্টি কারাপশন পলিসিতে বলা হয়েছে যে ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য ক্ষমতার অপব্যবহারই হলো দুর্নীতি। তাহলে কি বলছে যে ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য ক্ষমতার অপব্যবহারই হলো দুর্নীতি। দুর্নীতির দুটি সুন্দর সংজ্ঞা প্রদান করেছেন বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন অর্থাৎ দুদক। দুদক প্রকাশিত একটি হ্যান্ড ব্রুশিয়ারে বলা হয়েছে যে ব্যক্তি স্বার্থ অর্জনের বা ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে অর্পিত ক্ষমতার অপব্যবহারই হলো দুর্নীতি। তা কি বলছে দুদক? কি বলছে যে ব্যক্তি স্বার্থ অর্জনের বা ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে অর্পিত ক্ষমতার অপব্যবহারটাই হচ্ছে দুর্নীতি। দুদক তার দ্বিতীয় সংজ্ঞাতে বলেছেন যে কর্মকাণ্ড সাধারণভাবে বিবেকের কাছে গ্রহণযোগ্য নয় তাকেই দুর্নীতি বলা হয়। যে কর্মকাণ্ড সাধারণভাবে প্রত্যেকের বিবেকের কাছে গ্রহণযোগ্য নয় তাকেই দুর্নীতি বলে। সংজ্ঞা দুটো খুবই সুন্দর এবং বাস্তব। এছাড়াও দুর্নীতির বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন বিভিন্ন সংস্থা, বিভিন্ন মনীষী। সুতরাং দুর্নীতি বলতে শুধু ঘুষ গ্রহণকেই বোঝায় না, ক্ষমতার অপব্যবহার করে ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার চেষ্টা, স্বজনপ্রীতি, অন্যায় আচরণের পৃষ্ঠপোষকতা বা সমর্থন প্রদান ইত্যাদিও দুর্নীতির অন্তর্ভুক্ত। দুর্নীতির অন্তর্ভুক্ত কিছু কাজের কথা আমি বলি যে এই কাজগুলো সাধারণত দেখা যায় যে দুর্নীতির অন্তর্ভুক্ত। তার ভিতরে
বলা যায় ঘুষ গ্রহণ, অর্থ বা সম্পদ আত্মসাৎ, অর্থাৎ অন্য কারো অর্থ বা সম্পদ আত্মসাৎ করা, ভীতি প্রদর্শন করে অর্থ সম্পদ আদায় বা সুযোগ সুবিধা গ্রহণ, এছাড়া প্রতারণা, স্বজনপ্রীতি, রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার, সরকারি সম্পদ ক্রয় বিক্রয়ে অস্বচ্ছতা, দায়িত্ব পালনে অবহেলা, অসৎ উদ্দেশ্যে প্রভাব বিস্তার, ব্যক্তিগত বা ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্য অন্যের উপর মানসিক নির্যাতন চালানো, এর প্রতিটি কাজই কিন্তু দুর্নীতির অন্তর্ভুক্ত। আর এই কাজগুলো করাটাই হচ্ছে দুর্নীতি। তাহলে আমরা বলতে পারি দুর্নীতি হচ্ছে ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্য ক্ষমতার অপব্যবহারই হচ্ছে দুর্নীতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি আলোচনা করব দুর্নীতির কারণ। দুর্নীতির নানাবিধ কারণ রয়েছে, অর্থাৎ একাধিক কারণে দুর্নীতি সংগঠিত হয়ে থাকে। আমি তার কিছু কারণ সংক্ষেপে বলি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে স্বচ্ছতার অভাব। রাষ্ট্রীয় যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে এই প্রতিষ্ঠানে প্রতিটি কাজের ক্ষেত্রে স্বচ্ছতার অভাব রয়েছে। এই অস্বচ্ছতার কারণেই দুর্নীতি বেড়েই চলছে, দুর্নীতি হচ্ছে। সুতরাং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে স্বচ্ছতার অভাব দুর্নীতির একটি অন্যতম কারণ। এরপরে 2 বলা যায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পরিচালনাকারীদের জবাবদিহিতার অভাব। রাষ্ট্রের যে সমস্ত বড় বড় প্রতিষ্ঠান রয়েছে এই প্রতিষ্ঠানের যারা কর্তা ব্যক্তি, অর্থাৎ যারা এই প্রতিষ্ঠানগুলো পরিচালনা করে থাকে, তাদের জবাবদিহিতার খুব অভাব। এই জবাবদিহিতা না থাকার কারণে দুর্নীতি বেড়েই চলছে। এরপরে আমলাদের প্রভূসুলভ মানসিকতা ও ক্ষমতার বাড়াবাড়ি। আমলাতন্ত্র হচ্ছে এই আমলারা জনগণের সেবক। এদের কাজ হচ্ছে জনগণের সেবা করা, কিন্তু সেক্ষেত্রে দেখা যায় আমলাদের মানসিকতা এমনটি তৈরি হয়েছে, তারা মনে করে যে আমরা জনগণের সেবক নই, আমরা হচ্ছে জনগণের প্রভু, এবং প্রত্যেকের যে ক্ষমতা রয়েছে এই ক্ষমতা জনগণের উপর অতিরিক্ত মাত্রায় প্রয়োগ করার চেষ্টা করে, যার কারণে দুর্নীতি বেড়েই চলছে। সুতরাং আমলাদের এই অতিরিক্ত বাড়াবাড়ি বা প্রভুসুলভ মানসিকতা দুর্নীতির একটি অন্যতম কারণ। এরপরে উচ্চবিলাস ও ভোগ প্রবণতা বৃদ্ধি। সরকারি যে সমস্ত কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদের ভিতরে উচ্চবিলাস ও ভোগ প্রবণতা, অর্থাৎ আমি যেখানে আছি সেখান থেকে আরও বেশি উপরে ওঠা এবং আরও বেশি সম্পদের মালিক হওয়ার যে উচ্চ আকাঙ্ক্ষা, এটা একজন মানুষকে
একজন কর্মকর্তাকে দুর্নীতিগ্রস্ত করে তোলে। এরপরে বলা যায় আয় ব্যয়ের অসামঞ্জস্যতা, অর্থাৎ আমার মাসিক যে আয় আছে আমার ব্যয়ের পরিমাণ তার দ্বিগুণ, অর্থাৎ আমার রোজগারের টাকায় সংসার চলে না। সুতরাং আয় ব্যয় অসামঞ্জস্যতার কারণে আমাকে দুর্নীতির আশ্রয় গ্রহণ করতে হচ্ছে, অর্থাৎ অসৎ উপায়ে ঘুষ গ্রহণ বলি, অর্থ আত্মসাৎ বলি, এই কাজগুলো আমাকে করতে হচ্ছে। অর্থাৎ আয় ব্যয়ের অসামঞ্জস্যতার কারণে দুর্নীতি হচ্ছে। এরপর হচ্ছে প্রাতিষ্ঠানিক নিয়ন্ত্রণের অনুপস্থিতি। প্রতিটি প্রতিষ্ঠানে কিছু নিয়ম কানুন আছে, এই নিয়ম কানুনের মধ্য থেকেই সব কিছু পরিচালনা করা উচিত, পরিচালিত হওয়া উচিত, কিন্তু এই প্রাতিষ্ঠানিক নিয়ন্ত্রণের অনুপস্থিতির কারণেও দুর্নীতি বেড়েই চলছে। এর পরের কারণটি হচ্ছে আইনের যথাযথ প্রয়োগ না হওয়া। প্রতিটি ক্ষেত্রে আইন আছে, কিন্তু আইনের বাস্তব প্রয়োগের ক্ষেত্রে কিছু সমস্যা বিভিন্ন ক্ষেত্রে রয়েছে। এই আইনের যথাযথ প্রয়োগের অভাবেই দুর্নীতি হচ্ছে। দেশপ্রেম ও নৈতিক শিক্ষার অভাব। দেশপ্রেম কি? দেশের মাটি এবং মানুষকে একাত্ম করে ভাবার যে অনুভূতি, সেটি হচ্ছে দেশপ্রেম। এবং এই দেশপ্রেম এবং নৈতিক শিক্ষা আমাদের ভিতর থেকে আস্তে আস্তে কমে যাচ্ছে, যার কারণে মানুষ দেশের প্রতি মমত্ববোধ না দেখিয়ে দেশের সম্পদ লুটে ফুটে খাওয়ার মানসিকতা তৈরি করছে, যার কারণে দুর্নীতি হচ্ছে। সুতরাং এটিও দুর্নীতির একটি অন্যতম কারণ। আরেকটি কারণ রাজনৈতিক অস্থিতিশীলতা। গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী দলগুলো সরকারের উপর বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করে রাখার চেষ্টা করে, আর এই সুযোগে কিছু লোক তারা দুর্নীতির আশ্রয় গ্রহণ করে। বাক স্বাধীনতার অভাবও দুর্নীতির একটি অন্যতম কারণ। বাক স্বাধীনতার অভাব, অর্থাৎ কথা বলার যে স্বাধীনতা, সেটা যদি না থাকে কোনো রাষ্ট্রে, তাহলে মানুষ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে না, কোনো দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে পারে না। সুতরাং সেখানে সাধারণ জনগণ ভয়ে চুপ করে থাকে। সুতরাং কিছু লোক আছে সহজেই দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে। ঠিক তদ্রূপ আরেকটি কারণ হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতার অভাব। আমাদের দেশের যে গণমাধ্যমগুলো আছে, সংবাদ মাধ্যম, এই যে সংবাদ মাধ্যম, এই মাধ্যমের পূর্ণ স্বাধীনতা না থাকলে, অর্থাৎ সংবাদ মাধ্যমগুলো স্বাধীনভাবে তাদের নিজস্ব মতামত প্রকাশ করতে না পারলে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব। সুতরাং সংবাদপত্রের বা গণমাধ্যমের স্বাধীনতার অভাবও দুর্নীতির একটি অন্যতম কারণ। আইনের শাসনের অভাব। আইনের শাসনটা হচ্ছে কি? দেশের নারী পুরুষ ধনী দরিদ্র উঁচু নিচু সবাই আইনের দৃষ্টিতে সমান, কিন্তু বাস্তবতা দেখা যায় যে ভিন্ন। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আইন তার ভুল পথে পরিচালিত হচ্ছে। আইনের শাসনের অভাবে যে কোনো রাষ্ট্র দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ছে। বিচার বিভাগের স্বাধীনতার অভাব। বিচার বিভাগের স্বাধীনতা হচ্ছে, সরকারের বিভাগ হচ্ছে তিনটি: আইন, শাসন, বিচার। এই তিনটি বিভাগের, অর্থাৎ শাসন এবং আইন বিভাগের নিয়ন্ত্রণ মুক্ত থেকে
বিচার বিভাগ যদি বিচার কাজ স্বাধীনভাবে পরিচালনা করতে পারে তাহলে তাকেই বলে বিচার বিভাগের স্বাধীনতা। এই বিচার বিভাগের স্বাধীনতার অভাবেও দুর্নীতি একটি অন্যতম কারণ। ক্ষমতার বিকেন্দ্রীকরণের অভাব, অর্থাৎ ক্ষমতার আগে আমাদের জানতে হবে যে ক্ষমতার বিকেন্দ্রীকরণটা কি। ক্ষমতার বিকেন্দ্রীকরণ হচ্ছে ক্ষমতাকে একটি মাত্র কেন্দ্রে কেন্দ্রীভূত না রেখে বিভিন্ন কেন্দ্রে ভাগ করে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াটি হচ্ছে ক্ষমতার বিকেন্দ্রীকরণ। অর্থাৎ একটি কেন্দ্রে ক্ষমতাকে কেন্দ্রীভূত না রেখে, এই কেন্দ্রে ক্ষমতাকে কেন্দ্রীভূত রাখে এবং কিছু কিছু ক্ষমতা ভাগ করে একেবারে জনগণের দরজায় পৌঁছে দেওয়ার যে ব্যবস্থা, এটি হচ্ছে বিকেন্দ্রীকরণ। এই বিকেন্দ্রীকরণের অভাবেও, অর্থাৎ ক্ষমতা যদি কেন্দ্রীভূত হয় তাহলে দুর্নীতি বেশি হয়। সুতরাং ক্ষমতার বিকেন্দ্রীকরণের অভাবও দুর্নীতির একটি অন্যতম কারণ। তো দুর্নীতির আমি অনেকগুলো কারণের কথা আলোচনা করলাম। এবার আমরা আলোচনা করব এই যে দুর্নীতি হয়, এই দুর্নীতি প্রতিরোধের উপায়। দুর্নীতি প্রতিরোধের উপায়, অর্থাৎ এই দুর্নীতি কিভাবে প্রতিরোধ করা যায়। এই দুর্নীতি প্রতিরোধের বিভিন্ন উপায় আছে, আমি উপায়গুলো সংক্ষেপে একটু বলি। স্বাধীন, যথার্থ ক্ষমতা সম্পন্ন ও সক্রিয় দুর্নীতি দমন কমিশন গঠন করতে হবে। অর্থাৎ যে দুর্নীতি দমন কমিশন আছে, দুর্নীতি দমন করার জন্য এটাকে স্বাধীন, ক্ষমতা সম্পন্ন ও সক্রিয় করার সুযোগ সৃষ্টি করতে হবে। দুই হচ্ছে দুর্নীতি প্রতিরোধের আরেকটি উপায় হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা। সমাজে, রাষ্ট্রে, পরিবারে প্রতিটি ক্ষেত্রেই আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, তাহলেই দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা। বাংলাদেশে যে বিচার বিভাগ আছে, এই বিভাগকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে, তাহলে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব। আরেকটি বিষয় হলো ন্যায়পালের পদ সৃষ্টি এবং দায়িত্ব অর্পণ। বাংলাদেশ সংবিধানে ন্যায়পালের একটি পদ আছে, কিন্তু তার বাস্তব কার্যকারিতা নেই। এই ন্যায়পালের পদ সৃষ্টি করতে হবে এবং তাকে দায়িত্ব অর্পণ করতে হবে। প্রশাসনিক জবাবদিহিতার নীতি, অর্থাৎ প্রশাসনের প্রতিটি ক্ষেত্রে জবাবদিহিতার যে নীতি আছে সেই নীতিকে বাস্তবায়ন করতে হবে, তাহলে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব। দক্ষ নিরপেক্ষ প্রশাসন গড়ে তুলতে হবে। প্রশাসন যে হবে সেটা প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী যা থাকবেন তাদেরকে হতে হবে দক্ষ এবং নিরপেক্ষ, তাহলেই দুর্নীতি রোধ হবে। সরকার দায়িত্বশীল ও জবাবদিহিতামূলক মানসিকতা সৃষ্টি, অর্থাৎ সরকারের যে সমস্ত জনবল থাকবে তাদেরকে হতে হবে দায়িত্বশীল এবং জবাবদিহি করার মানসিকতা সম্পন্ন হতে হবে। ধর্মীয় অনুশাসন ও নৈতিক মূল্যবোধ সৃষ্টি। মূল একটি বিষয় হচ্ছে আমাদের সমাজ থেকে যে নৈতিক মূল্যবোধ আছে, এই নৈতিক মূল্যবোধ আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, যার কারণে মানুষ দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ছে। এই নৈতিক মূল্যবোধ যদি সমাজে জাগ্রত করা যায় তাহলেই দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব। দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি ও রুখে দাঁড়ানো। এই দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচার করতে হবে এবং জনগণকে দুর্নীতির বিরুদ্ধে সচেতন করে তুলতে হবে এবং দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, তাহলেই দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব। দুর্নীতিবাজদের সমাজ থেকে বয়কট করতে, অর্থাৎ সামাজিকভাবে যারা দুর্নীতি করে
তাদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে। এরপরে যদি বলা যায়, জাতীয় সংসদ অর্থাৎ আইনসভাকে কার্যকর ও গতিশীল করে তুলতে হবে। বাংলাদেশে যে আইনসভা আছে, এই আইনসভাকে কার্যকর এবং গতিশীল করতে হবে এই দুর্নীতি, তাহলে এই দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব। জাতীয় সংসদের যে কমিটিগুলো আছে, এই কমিটিকে দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠার জন্য ক্ষমতা সম্পন্ন করে গড়ে তুলতে হবে। এছাড়া বলা যায় যে সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বাজার মূল্যের সাথে সামঞ্জস্য রেখে বেতন কাঠামো নির্ধারণ ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করতে হবে। অর্থাৎ সাধারণত দেখা যায় যে সরকারি বেসরকারি যে সমস্ত কর্মকর্তা আছে, যাদের ক্ষেত্রে সুযোগ রয়েছে, তারাই কিন্তু সুযোগের অপব্যবহার করে দুর্নীতিগ্রস্ত হচ্ছে। দুর্নীতিবাজদের ঘৃণা করা এবং তাদের সম্পর্কে দুর্নীতি দমন কমিশনকে অবহিত করতে হবে। অর্থাৎ সাধারণ জনগণকে যে দুর্নীতি করবে তার বিরুদ্ধে সাধারণ জনগণকে আন্দোলন করতে হবে, দুর্নীতি দমন কমিশনকে জানাতে হবে বিষয়টি। দুর্নীতি প্রতিরোধ করার জন্য গণমাধ্যমের সজাগ ও সচেতনতামূলক ভূমিকা পালন করতে হবে। আগেই বলেছি, যে সমস্ত বিচার সংবাদ মাধ্যম রয়েছে, গণমাধ্যম রয়েছে, এই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। দুর্নীতি প্রতিরোধ করার জন্য প্রয়োজনে আইন প্রণয়ন করতে হবে, অর্থাৎ যুগের সাথে তাল মিলিয়ে, দুর্নীতির সাথে তাল মিলিয়ে নতুন নতুন আইন প্রণয়ন করতে হবে এবং তা প্রয়োগ করতে হবে, তাহলেই দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব। এছাড়াও সরকারি বিভিন্ন নিরীক্ষক কমিটি গঠন করে কোথাও দুর্নীতি হচ্ছে কিনা সেটা তদন্ত করে দেখতে হবে। আরেকটি বিষয় হলো জনগণের বাক স্বাধীনতা নিশ্চিত করতে হবে। জনগণের যে বাক স্বাধীনতা আছে, এই বাক স্বাধীনতা অর্থাৎ কথা বলার যে স্বাধীনতা, এটা নিশ্চিত করতে হবে যে সমস্ত জনগণ কথা বলতে পারবে। গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করা। পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় শাসন হচ্ছে গণতান্ত্রিক শাসন। এই গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করতে দলমত নির্বিশেষে একসাথে কাজ করতে হবে। আর গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করতে পারলেই দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব। আমি দুর্নীতির কারণের ক্ষেত্রে বলছিলাম যে ক্ষমতার বিকেন্দ্রীকরণের অভাব, আর দুর্নীতি প্রতিরোধের একটি বিষয় আছে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা, অর্থাৎ ক্ষমতাকে একটি কেন্দ্রে কেন্দ্রীভূত না রেখে বিভিন্ন কেন্দ্রে ভাগ করার ব্যবস্থা করতে হবে। আর এই বিভিন্ন কেন্দ্রে ক্ষমতা ভাগ করা থাকলে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হবে। এরপরে বলা যায় দুর্নীতিবাজদের শাস্তি প্রদান, অর্থাৎ যারা দুর্নীতি করবে, দুর্নীতিগ্রস্ত, তাদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। শুধু আইন থাকলে হবে না, আইনের বাস্তব প্রয়োগ করে দুর্নীতিবাজদের শাস্তি প্রদান করলে মানুষ দুর্নীতিগ্রস্ত কম হবে। এবং সর্বশেষ বলা যায় যে দুর্নীতি প্রতিরোধের সর্বশেষ উপায় হচ্ছে সুশাসন প্রতিষ্ঠা। সমস্ত প্রশাসনের প্রতিটি ক্ষেত্রে, সমস্ত জায়গায় যদি সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হয়, তাহলেই দুর্নীতি প্রতিরোধ সহজ হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দুর্নীতি সম্পর্কে আমাদের আলোচনা এখানেই শেষ করছি। তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সকলকে।